मेरे अंग अंग में आग लगाई दे, मेरे अंग अंग में आग लगाई दे बलमा, तू बड़ा बेईमान टिटिंग टिंग टिटिंग टिंग, तू बड़ा बेईमान टिटिंग टिंग टिटिंग टिंग। राख हो गई बदन राख हुआ मन, आग की लपेट में जल गया ये तन। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে আবারও একবার ভূতের ভবিষ্যৎ থেকে আইটেম নাম্বার অঙ্গ অঙ্গ মে আগ লাগাই দে এটা গাইলাম কেন? কারণ এখন যাকে নিয়ে ভিডিও করতে বসেছি তার ভিডিও টাইটেল দেখেই, আমার টাইটেল থাম্বনেল দেখেই হঠাৎ করে এই গানটার কথাই মনে পড়ে গেল। হ্যাঁ, এই যে লিখেছে যে আজকে বুঝলাম জীবনে প্রথমবার জ্বালা কাকে বলে। জ্বালা কাকে বলে আজকে জীবনে প্রথমবার বুঝলাম। আর একটা ভুলের, ছোট্ট একটা ভুলের জন্য আজকে আমাকে এইরকম কষ্ট পেতে হলো। মানে এরকম সামথিং লাইক দ্যাট। আমি মানে পুরোপুরি বলছি না, এরকম ধরনেরই একটা টাইটেল। তো আমরা ভূতের ভবিষ্যতে এই যে গানটা শুনেছিলাম, এই গানটা যখন পরবর্তীকালে এক্সপ্লেন করা হয়েছিল যে এই গানটার আসল ইনার মিনিং কি, যে গাইছে সে আইটেম নাম্বারের মতো গাইছে, বাট সে একজন ভূত যাকে কিনা তার শ্বশুর বাড়িতে তার স্বামী তাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল, মানে লিটারেলি তাকে আর কি ওই ঠিক আছে দিয়ে সোয়াহা করে দিয়েছিল। তো তারপর সে যখন মরে যায়, মরে তারপর ভূত হয়, তারপরে সেই গানটা তার বরের সামনেই গাওয়ার সুযোগ পায়। আপনারা সবাই যারা ভূতের ভবিষ্যৎ দেখেছেন তারা জানেন, আমার ভীষণ প্রিয় একটা সিনেমা, ভীষণ প্রিয়। তো যাই হোক, সেখানে পরবর্তীকালে যখন বোঝা যায় যে কথাগুলোর কিন্তু গানটা গাইছে মেরে অঙ্গ অঙ্গ মে আগ লাগাই দে, তো অঙ্গ অঙ্গ মে আগ কিন্তু আরও অন্য কারণেও লাগে, আমরা জানি সেটা একটু সেক্সুয়াল বিষয়টা। মানে ওইটাও একটা জ্বালা, কিন্তু শরীরের জ্বালা। তো আমরা যত মানে সিনেমার গান শুনি যে শরীরের জ্বালা, সেই জ্বালাটা কিন্তু অ্যাকচুয়ালি সেই ভালোবাসার, প্রেমের, যৌবনের জ্বালাকেই আমরা বুঝি। মানে একে অপরের থেকে দূরত্ব, শরীরের জ্বালা উঠছে মিটাতে পারছে না এরকম, বা দুজনের কাছে আছে তাতেও যে জ্বালা, বুঝতে পারছেন তো? এটাই কিন্তু মানে যারা লিরিক লেখেন যে তারা কিন্তু সেরকমভাবেই কিন্তু লেখেন গানটা। কিন্তু এখানে পরবর্তীকালে দেখা গেল যে এটা তো অ্যাকচুয়ালি এটা মানে আক্ষরিক অর্থেই এই যে অঙ্গ অঙ্গ মে আগ লাগাই দে। তো এই গানটা আজকে গাইলাম টিনের জন্য, কারণ আজ টিন সত্যি বুঝেছে যে ছ্যাঁকা লাগলে, জ্বালা লাগলে ঠিক কতটা জ্বালা হয়। তাহলে এই যে এই গানটায় যে বউ যার ওপর ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছিল, যার শিকার, তাকে তার জীবন দিয়ে হতে হয়েছে, তাহলে বুঝতে পারছেন টিন যে একটা ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করেছে আর ডোমেস্টিক ভায়োলেন্সের আরোপ লাগিয়েছে। পাঁচটা বছর ধরে তার ওপর ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, অথচ সে কোনোদিনও জ্বালা পোড়া কি সেটা জানেই না। তার মানে তাকে রান্না করতেই হয়নি, তার শাশুড়ি রান্না করেছে আর তারপরে তার ওপর ভায়োলেন্স করেছে। ভাবতে পারেন এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের কথাটা। এই যে ও বলেছিল যে অশান্তিতে শাশুড়ি বলেছে যে গ্যাসের মধ্যে মুখটা, মনে আছে সেই কথাটা? তাহলে সেটা যে কত বড় মিথ্যে কথা আজ ওই কিন্তু ওর কথার মাধ্যমে মানে পুরোপুরি সাবিত করে দিল। কারণ ওই কথাটা কেউ করুক, মানে বাস্তবে করুক না করুক, একজন যে মানুষটাকে আমি নিজের মায়ের স্থান দিয়েছি, মানে শাশুড়ি, সেই শাশুড়ির সাথে আমি সংসার করছি 5 বছর ধরে, সে আমাকে এই কথাটা যদি বলে যে গ্যাসের মধ্যে মুখ, তাহলেই তো সারা শরীরে জ্বালা হবে। তো করা তো অনেক দূরের কথা। তাহলে ও যে শ্বশুরবাড়ির সম্পর্কে যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেসটা করেছে আর যে অ্যালিগেশনগুলো লাগিয়েছে সেগুলো যে সম্পূর্ণ মিথ্যে, সেটা আজ ও পরিষ্কার আমাদের বুঝিয়ে দিল। ওর কাজে কর্মেই আমরা বুঝে গেলাম, যাকে পাঁচটা বছর ধরে শখে মাঝে মধ্যে খুন্তি নাড়াতে হয়েছে। তো এই কথাটা আরও বেশি আপনারা ভালো করে বুঝতে পারবেন ভিডিওটা যখন এগোবে। তো আজকের ভিডিও শুরু করলো, একদম প্রথম থেকে শুরু করলো বৌদি আর ও দুজনে খুব ভালো ঘুমিয়েছে, বললো দারুণ ঘুমিয়েছি আজকে। তো অবশ্যই বৌদি যে কিনা তার প্রথম জীবনের সৌভাগ্য হয়েছে ফ্ল্যাটে শোয়ার, সে তো ভাবতেই পারে না ফ্ল্যাটের কথা। 5 তলার ওপরে ফ্ল্যাট, লিফটে করে উঠবো, সে তারপর ফ্ল্যাটে ঢুকে সেখানে বিছানার মধ্যে ঘুমাবো, সে তো ভাবতেই পারে না। কারণ টিন নিজেই বলেছে ওর বৌদি এতই গরিব ঘরের মেয়ে, যার বাবা কিনা ই রিক্সা চালায়, যে একটা
বিয়ে ঠিকমতো মানে বিয়েটাও যে ধুমধাম করে দিতে পারিনি। প্রথম যখন কথাটা বলেছিল তখন টিন কিন্তু ওই বাতকুল্লার বাড়িতেই থাকে। তো সেখানে সন্দীপের সামনে বসে যখন কথাটা বলেছিল যে আমার বৌদির তো বাবা খুব গরিব, তো সেরকমভাবে বিয়েটা দিতে পারবে না ওরা, তাই জন্য মন্দিরে বিয়ে করবে, তখন ওর কথার মধ্যে যথেষ্ট বিরক্তি আর কি প্রকাশ পেয়েছিল। এই হলো ব্যাপার, ঠিক আছে। আমার বৌদির বাবার বাড়িতে আর কি বৌদির বাবা বলেছে কি যে সেভাবে আমার সামর্থ্য নেই, তো অনুষ্ঠান করে আর কি আমি মেয়েকে বিয়ে দিতে পারবো না। কারণ আমরা সবাই জানি টিন একটু সাজতে গুজতে ভালোবাসে, যে কিনা নিজের মানে দুঃসম্পর্কের আত্মীয়, সে বোন হোক, ভাই হোক, ননদ হোক, যারই হোক, দুঃসম্পর্কের আত্মীয়ের বিয়ে পেলেই ও যেরকমভাবে সাজতো, সেখানে নিজের দাদার বিয়ে, ভাবতে পারেন কতটা আশা থাকে। মানে আমি নিজের দাদার বিয়ে মানে একেবারে নিজেই আমি সমস্ত কিছু করছি। যেমন কিনা রুমালিকে দেখেছে যে ভাইয়ের বিয়ের পুরো ভাগে সেই ছিল, সে সমস্ত কিছু সে আর তার হাজব্যান্ড তো ছিল বরকর্তা, আর তার স্ত্রী মানে রুমালি সেও একটা মেজর পার্ট। তো ভেবেছিল, খুব ইচ্ছা ছিল, ওর তো বরাবরই রুমালি হওয়ার ইচ্ছা, তো ভেবেছিল যেরকম রুমালি তার ভাইয়ের বিয়েতে একেবারে প্রধান হয়েছিল, একদম শিরোমণি হয়েছিল, সেরকম আমিও আমার দাদা ভাইয়ের বিয়েতে শিরোমণি হয়ে থাকবো। কিন্তু সেই শিরোমণি হতে দেয়নি, কারণ দাদা এই যে ও এরকমভাবে আমাদেরকে বলেছিল, আর এত বাজেভাবে বলেছিল, আমি কিন্তু সেটার প্রতিবাদ করেও ভিডিও তখন করেছিলাম। তখন কিন্তু এই কন্ট্রোভার্সি আসেনি। অনেকেই জানি না, তারা মনে করেন হয়তো যে এই টিনকে নিয়ে, সন্দীপকে নিয়ে তারা মনে হয় প্রথম থেকে ভিডিও করছে, তারা জানেই না যে রুমালির সাথে ওদের অশান্তির থেকে আমার এই টিন সন্দীপকে নিয়ে ভিডিও করা। এমনকি তারপর যখন এরা আবার যখনই যা যা বলার মতো হয়েছে আমি করেছি। এমনকি এই দাদা ভাইয়ের বিয়ের সময় পাকা দেখার যে ভিডিওটা দেখেছিলাম, সেই ভিডিওটা এন্ড করার সময় ও যে ওর বৌদির বাড়ির লোকদেরকে মানে রীতিমতো ছোট করেছিল, সেটার আমি প্রতিবাদ করেছিলাম, কারণ সত্যি ভীষণ বিশ্রী লাগছিল। এই যে যখন কি যেন বলে MSLদের বাড়িতে যাওয়া নিয়ে, সেই সময়ও যে কন্ট্রোভার্সিটা একটা হয়েছিল, আমি সেই সময়ও কিন্তু এদের নিয়ে ভিডিও করেছি। আমি এদের নিয়ে আজ থেকে না, অনেক দিন আগের থেকেই ভিডিও করি, কারণ এদেরটা আমি দেখি, আমি পুরো বিষয়টা মোটামুটি জানি, সেই জন্যই আমি ভিডিও করি। তো যাই হোক, তো সেখানে প্রথমবার জীবনে ফ্ল্যাটে শোয়ার সৌভাগ্য হয়েছে, সে কি ছাড়ে পড়েছে, আর সুন্দর করে কাঁথা নিয়ে ক্যাঁথার মধ্যে নিজেকে সমর্পণ করে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, তখন বৌদি বলল, টিন আর কি বললো, এই তো ক্যাঁথা নিয়ে গুটি সুটি হয়ে পুরো ঘুমিয়ে পড়েছে। তো ওর বৌদি বললো, তুমিও তো ক্যাঁথা নিয়েছো। তো তখন টিন বললো, আমি নিয়েছি, আমি সঙ্গে সঙ্গে নিইনি, আমি একটু ভোরবেলার দিকে নিয়েছি, ঠিক আছে। তো ভোরবেলা একটু আর কি ওর ক্যাঁথার প্রয়োজন পড়েছে। তো যাই হোক, এই কথাটাতে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হলো যে টিনের বৌদি টিনের চেয়ে বয়সে ছোট হতে পারে, কিন্তু টিনের মধ্যে গার্মিটা একটু বেশি, তাই জন্য রাতের বেলা ওর কাঁথা লাগেনি, একদম ভোরের দিকে গিয়ে ওর একটু ক্যাঁথার প্রয়োজন পড়েছে, বুঝতে পারলেন। তো যাই হোক, এরপর আসলো রান্নার পর্ব। তো রান্নার মেনু দেখালো, একটা ফ্রিজের মধ্যে দেখালো হাফ চাল কুমড়ো, আর অনেকগুলো উচ্ছে বা করলা ছিল, সেখান থেকে দুটো নিল। আরও বেশ কিছু সবজি ছিল, যেমন কিনা কুমড়োটা ছিল। তো এই বাজারগুলো ওরা ওই আগের দিন তার আগের দিন বলেছিল যে করে নিয়ে এসেছি। কিন্তু যাই হোক, একটা জিনিস চিন্তা করে দেখুন, এই যে চাল কুমড়োটা, সেটা কিন্তু ওদের বাড়ির থেকে কেনা। তো সেখান থেকে চাল কুমড়োটা কিন্তু গোটাই ওরা যেদিন প্রথম এসেছিল গোটাই নিয়ে এসেছিল। তো আগের যেদিন এসেছিল সেদিন ওরা দুপুরবেলা খেয়েছে হচ্ছে গিয়ে বিরিয়ানি, আর রাত্রে কি খেয়েছে? রাত্রে খেয়েছে বিরিয়ানির যে ডিম দুটো বেঁচেছিল, সেই ডিম দুটো দিয়েই কারি করেছিল, আর তার সাথে পরোটা করেছিল, আর ছিল খিচুড়ি। তো আমি আগের দিন একটু ওভারলুক করে গেছি যে খিচুড়িটা ও বলেছে মা পাঠিয়ে দিয়েছে, খিচুড়ি ছিল, বেগুন ভাজা ছিল। তো ওদের বাড়িতে খিচুড়ি রান্নার কোনো সিনই হয়নি। ওরা যখন বেরিয়ে এসছে ততক্ষণে রান্নার কোনো বিষয় হয়নি। টিন তো বললো আমি খাবোই না, আমরা কেউ খাবোই না। তো ওর মা যদি খিচুড়ি নিজে রান্না করতো, করে প্যাক করতো, আর সেটা টিন দেখাতো না, হতে পারে না। তো এটা পরিষ্কার যে এইটা এসছে ওই ঘোড়ার ঘন রস থেকে খিচুড়িটা এসছে, কারণ ওই যে রান্নার যে বদন দেখলাম, সেই বদন দেখেই বুঝলাম যে এরম বদন টিনের মায়ের রান্নার হয় না, ঠিক আছে। তো তার সাথে ছিল বেগুন ভাজা। তো এটা
পরিষ্কার আমারও মনে হচ্ছে অনেকেই মানে কমেন্ট করেছেন, তো কমেন্টের সূত্রেই বলছি যে হ্যাঁ সত্যি আমারও তাই মনে হচ্ছে, এটা ওই ঘোড়ার ঘনরস থেকে একদম পুরো জমা খিচুড়ি। আর খিচুড়িটা পুরো বোঝা যাচ্ছিলো যে দুপুরবেলার খিচুড়িটা রান্না করা, যেটা নাকি রাত্রেবেলা পাঠিয়েছে। হয়তো এই যে টিনের বৌদি ভাত খেতে পারে না, তো একজনের জন্য আবার ভাত বসাতে হবে, তাই জন্য ওই করেছে তার ওপর খিচুড়ি পাঠিয়ে দিয়েছে, তো সেই খিচুড়িটাই খেয়েছিল। তো এবার চিন্তা করে দেখুন, আমরা সবাই জানি যে যে চাল কুমড়োটা সাধারণত কিন্তু মেয়েরা কাটে না, মানে প্রথম যে চাল কুমড়োতে ফালাটা কোনোদিনও মেয়েদের দিতে নেই। তার কারণ হচ্ছে গিয়ে, কারণ চাল কুমড়ো বলি দেয় আমরা জানি। আগে যেরকম ছাগল এইসব বলি দেওয়া হতো, তার বদলে অনেকেই এখন সেটা তুলে দিয়ে চাল কুমড়ো হয়, আখ বলি হয়, এগুলো কিন্তু বলি দেওয়া হয়। তো যেহেতু চাল কুমড়োটা বলি দেওয়া হয়, সেহেতু সাধারণত বলে যে মেয়েরা প্রথম ওটাতে ছুরি বা বটি ছোঁয়াবে না, আগে যে কোনো পুরুষ মানুষ একটু ছুঁয়ে দেবে, তারপর সেটা কাটবে। তাহলে এই যে চাল কুমড়োটা মাঝখান থেকে দুফালা করা হয়েছে, এটা কে করেছে? টিন বা টিনের দাদা ভাই? টিন তো করেনি অবশ্যই, যদি দাদা ভাইকে দিয়ে করাতো তাহলে অবশ্যই কিন্তু দেখাতো। আর পরিষ্কার বোঝা গেল যে এই সবে মাত্র এসছে একটা চাল কুমড়োর মাঝখান থেকে হাফ কোথায় উধাও হয়ে গেল। তো আমার মনে হচ্ছে এটাই ওই যে সবাই আমরা যেরকম শুনছি যে ফোকলা আসে আবার ফোকলা চলে যায়, তো নিয়ে এসছে খিচুড়ি আর নিয়ে গেছে হাফ চাল কুমড়ো। টিন মনে হয় পাঠিয়ে দিয়েছে যে খুব কচি চাল কুমড়ো, তো আমাদের যে ঘোড়ার ঘনরসে যিনি থাকেন, আরে আমাদের আমি মানে তোমাদের দিদির পাশের বাড়ি কাকা, তো সেই কাকা বা কাকার বউ কেউ মনে হয় চাল কুমড়ো খেতে ভালোবাসে, তাই অর্ধেকটা তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। টিনের তো দয়ার শরীর, দেখেছে এরকম কচ্চি লাউ, তাই জন্য একটু মনে হয় পাঠিয়ে দিতে খিচুড়ি নিয়ে এসছে। তার এগেনস্টে কিছু তো দেবে, তো ওই হাফ চাল কুমড়ো মনে হয় ওখানেই পাচার হয়েছে, আর ওইটাকে বলিও দিয়েছে আমার যদ্দূর মনে হচ্ছে আমাদের এই ফোকলা কাকার ছেলেই হাফ করেছে, হাফ এখানে রান্না হবে আর হাফ ও নিয়ে গেছে। তো যাই হোক, তাহলে মেনু সেট কি হলো? চাল কুমড়োর ঘন্ট হবে আর হবে উচ্ছে ভাজা। আর এটা প্রথম আমাদের বললো। তো তারপর বললো যে আর যে চিকেন এনেছিলাম সেই চিকেনটা রান্না হবে। তো চিকেন কোথায় এনেছিল? চিকেন তো দেখায়নি। যদি চিকেনই থাকতো তাহলে সেদিন না দুপুরবেলা দেরি হয়ে গেছিলো, তাই জন্য কেনা খাবার খেয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, রাত্রে কি চিকেনের ঝোলটা হতো না? তো এই যে পরিষ্কার কথা যে এই যে খিচুড়ি এনেছে সেই মনে হয় আবার অল্প করে চিকেনও নিয়েছে, যেটা রাত্রে রেখে দেওয়া হয়েছে যে পরের দিন সকালে করা হবে। অল্প করেই নিয়ে এসছে, কারণ মানুষ অল্প, তো সেই জন্য অল্প করেই নিয়ে এসছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো যাই হোক, চিন্তা করে দেখুন, চালের মাপ 5-5টা বছর ধরে নির্যাতিত নিপীড়িত একজন মেয়ে, যার কিনা অঙ্গ মে আগ লাগাই দে, সে চালের মাপ জানে না যে একজন খেলে কতটা চাল লাগবে আর দুজন খেলে কতটা চাল লাগবে। মানে শাশুড়ি মা এতটাই ভায়োলেন্স করেছে যে এটুকু শেখানোর তার সময় হয়নি যে একজন ভাত খেলে কতটা লাগবে আর দুজন ভাত খেলে কতটা লাগবে, বা 3 জন খেলে কতটা লাগবে, 4 জন খেলে কতটা। চালের মাপ একবার যদি আমি 4 জনেরটা জেনে যাই যে 4 জন ভাত খেতে 2 কৌটো চাল লাগে, ঠিক আছে, তো সেখান থেকে যদি 2 জন বাদ চলে যায় তাহলে তো আমি 2 জনের মাপটা জানবো, যে তাহলে যদি 2 কৌটো 4 জনের লাগে তাহলে 2 জনের ক্ষেত্রে 1 কৌটো যথেষ্ট। এটা তো পরিষ্কার হিসাব, মানে যে কোনোই অঙ্ক করতে পারে না সেও তো এই অঙ্ক করতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে তো শিখতে হবে। মানে এটা হচ্ছে অতিরিক্ত দজ্জাল শাশুড়ি যারা হয় তারাই মানে এতটা দজ্জাল হয় যে তারা বৌমাকে মাস্টার রেখে গান শেখাবে, কিন্তু তাও চালের মাপ শেখাবে না। যে তুই চালের মাপ শেখাবো না, তোকে কোনোদিনও রান্না করে ভাত নিজের হাতে করে খেতেই দেবো না, তোকে আমি তোর জন্য মাস্টার রাখবো, তুই গান শিখবি, তোর ওপর এইরকম ভায়োলেন্স করবো, তোকে আমি গান ছাড়িয়ে মানুষ সমাজে ছেড়ে দেবো না। লোকে যেরকম ওই যে থাকে না উগ্র থাকে না, যারা আর কি বোম্বেতে ছেড়ে দেয়, ওই রকম তোকে গান শিখিয়ে আমি ছেড়ে দেবো বাজারে, লোকে কানে তালা দিয়ে দৌড়াবে এরম করে। এইরকম দজ্জাল শাশুড়ি হলে তারা গান শেখায় কিন্তু চালের মাপ শেখায় না। বুঝতে পেরেছেন কতটা দজ্জাল আমাদের শিলাদেবী, যে বাইরে থেকে লোক রেখে বলছি, তারপর মাস্টার এসে গান শেখানো হচ্ছে, অথচ একটা মেয়ে সে নিজে হাতে যাতে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে ভাত রেঁধে না খেতে পারে, সেই জন্য শেখায়নি। নিজে করে খাওয়াবে কিন্তু তাকে শেখাবে না। ভাবতে পারেন, এই হচ্ছে
ডোমেস্টিক ভায়োলেন্সের আসল রূপ চিনে নিন এইরকম দজ্জাল শাশুড়িকে, যে গান শেখায় কিন্তু ভাতের মাপ শেখায় না। তো যাই হোক, আজকে টিন যে কথাগুলো বলছিল ফ্ল্যাটের মধ্যে, তাতে আমার পরিষ্কার কিন্তু মনে হচ্ছে যে টিন কি আসলে এই ফ্ল্যাটটা কিনেছে। কারণ এই প্রশ্ন, এই যে কথাটা আমার কিন্তু অনেক দিন আগের থেকে এসছিল। প্রথম যখন কিনলো বলেছিল, ও প্রথম কিন্তু কিনেছে লিখেছিল, ঠিক আছে। তো পরবর্তীকালে ও কোনো কারণে সেটা ছড়িয়ে দিয়েছে, তার কারণটাও বলছি। তো প্রথম যখন কিনলো বলেছিল, আমি তখন অতটাও ব্যাপারটা মানে আমি ওভারলুক করেছি। কারণ যখন মানুষ রিসেল ফ্ল্যাট কেনে, সেক্ষেত্রে যা যেরকম পজিশনে আছে সে কি নেবে সেগুলো বলে দেয়, যে আমি এখান থেকে এইগুলো থাকবে না, বাদবাকি এটা 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 আপনি যা হোক একটা একসাথেই মূল্য ধরে দিয়ে দিন, আমি আর এগুলো টানা হিচড়া করবো না, আপনার যদি মনে হয়। আর যদি আপনি না কেনেন তাহলে আমি সরিয়ে নিয়ে যাব। তো সেক্ষেত্রে দেখেছেন যে কিছু কিছু কিন্তু মানে গ্যাজেটস আছে, যেমন ওয়াশিং মেশিন আছে, তারপর মনে হয় মাইক্রোওয়েভটাও মনে হয় ওদের ছিল নাকি, তারপর যাই হোক। তো এটা হচ্ছে গিয়ে তখন আমার মনে হচ্ছিল যে তাহলে ফ্ল্যাটটা সত্যিই কিনেছে। কারণ ফ্ল্যাটে যদি ভাড়া নেয়, যখন কোনো মানুষ ভাড়া নেয়, তখন কিন্তু রংটা অবশ্যই যে বাড়ির মালিক সে করে দেয়। এই যে ধরুন আমি যেখানে রয়েছি, এখানে এটা তো আমার রেন্টেড ফ্ল্যাট, আমি যখন এখানে ঢুকেছি পুরো চকচকে মানে দেখে, প্রথম যখন দেখতে এসেছিলাম তখন কিন্তু এখানে ওখানে রং স্টিকার ফিকার লাগানো। আমি তখন বলেছিলাম যে আমি যখন ফ্ল্যাটটা হ্যান্ড ওভার নেবো, আমায় কিন্তু এগুলো পুরো পরিষ্কার করে দিতে হবে, নতুন করে রং করে দিতে হবে। তো তারা মানে পুরোটা রং করেনি, কিন্তু যেখানে যেখানে যা দরকার সেখানে টাচ আপ করে, কারণ বাদবাকি সব ঠিকই ছিল, টাচ আপ করে দিয়েছে। এবার আমি যখন আবার ছাড়বো, অন্য কেউ যখন আসবে, তারাও কিন্তু সেরকম দেখে নেবে যে এখানে 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 রঙের প্রয়োজন, বা পুরোপুরি রিপেন্ট দরকার নাকি টাচ আপ করলেই চলবে, সেটা কিন্তু করে। সেক্ষেত্রে ও ভাড়া নিয়েছে, অথচ ওই ফ্ল্যাটটার ওইরকম বিশ্রী একটা রঙের অবস্থা কেউ কিন্তু এরকমভাবে নেবে না, তার উপর 8,000 টাকা ভাড়া কম নয়। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছিল কি আদৌ ভাড়া নিয়েছে না কিনেছে। আজকে যখন বলল যে ও নাকি ভাড়া রঙের এস্টিমেট নিয়েছে, তখন আমার পরিষ্কার মনে হলো যে রঙের এস্টিমেট তো সেই নেবে যে আর কি বাড়ির মালকিন, বাড়ির যে কিনেছে। ভাড়াটে কখনো রঙের এস্টিমেট নেবে না, কখনো না। তো জানি না এর যে বাড়ির মালিক আছে তিনি তো ভীষণ মিথ্যেবাদী, তাকে আমরা যতদূর শুনেছি উনি খুবই মিথ্যেবাদী। তো উনি এক একজনকে এক এক রকম কথা বলেন। তো আদৌ আমি জানি না, আমার মনে হচ্ছে যেন ফ্ল্যাটটা হয়তো ও কিনেছে, হয়তো পুরোপুরি টাকা এখনও দেয়নি, পুরো টাকা এখনও দেয়নি, বেশিরভাগ টাকাই দিয়ে দিয়েছে। আর যে কিছু টাকা আছে সেগুলো আস্তে আস্তে হয়তো 1 বছরের মধ্যে শোধ করে দেবে, তারপর গিয়ে রেজিস্ট্রি হবে। এইটা কিন্তু আমার মন বলছে হতেই পারে। আর এই যে ফ্ল্যাট কিনেছি বলেও তারপর সেটাকে ঘুরিয়ে ভাড়া নিয়েছি, এটা বলাই হয়েছে একটাই মাত্র কারণে, কারণ ভালো করে জানেন তারপরেই সন্দীপ ওই 15 লক্ষ টাকার গয়নার কথা উল্লেখ করেছে, যে 15 লক্ষ টাকার গয়না আমাদের বাড়ির থেকে উধাও। তো সেই জন্যই এবার সবাই জানেন যে 2 2 5 হয়ে যাবে। এখন যদি ও হঠাৎ করে কিনেছি লিখে দিয়েছিল, তারপরে আবার ঘুরিয়ে দিল যে না আমি ভাড়া নিয়েছি, আর আমার মনে হচ্ছে এটা কিনেইছে। কারণ না হলে ওদের সম্পর্কে এত কিছু শুনে, এত বড় কন্ট্রোভার্সি হয়ে, ওনার নিজের ফ্যামিলি, ওনার বউ, তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে, ওনার ফ্যামিলি নিয়ে কথাবার্তা হচ্ছে, ওনার বউয়ের যে একটা স্টেটমেন্ট দেখেছেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অন্যের পদে কাঠি দিয়ে চলে, এই যে একটা বলেছিল, সেটা নিয়ে ওনাকে সবাই মিলে বলেছে। এত কিছুর পরেও উনি ভাড়াটে তোলেননি, চুক্তি ভেঙে দেননি, তার কারণই আমার মনে হচ্ছে যে ফ্ল্যাটটা উনি বিক্রি করে দিয়েছেন। এটা আমার ধারণা, এটা আমার অনুমান। না হলে কেউ কখনো, আপনারা চিন্তা করে দেখুন, আপনি হয়তো ভাড়া নিয়েছেন কি নেননি, কিন্তু আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ তো হয় তাদের ফ্ল্যাট রেন্টে দেয় বা তারা রেন্টে থাকে। কোনোদিনও শুনেছেন কোনো বাড়ি ভাড়াটিয়া তারা বলছে যে রে কি আছে রং করব, তার এস্টিমেট নেব? কখনো হয় না কিন্তু এটা। তো তাতেই আমার সন্দেহ হচ্ছে। আর এই জন্যই এই যে এত কিছু হওয়ার পরও ওদের বিল্ডিংয়ের লোকরা ওদের কিছু বলতে পারছে না, বা কিছু করতে পারছে না, তুলে দিতে পারছে না। হয়তো তাদেরকে পুরো জিনিসটা খোলাসা করে বলে দেওয়া হয়েছে। তার উপর টিন আমার মনে হয় এখানে সিংহভাগে আর কি মেন একটাও ক্যারেক্টার প্লে করেছেন আমাদের বকদাদা।
তো সেই বক দাদা হয়তো উনি নিজে ওই এরিয়ার একজন মোটামুটি তাকে সবাই চেনে এরকম একটা মানুষ, তো উনি হয়তো গিয়ে বলেছেন যে এই ব্যাপার, এই নিয়ে ভীষণ আমার বোন সে খুব নির্যাতিত নিপীড়িত, ওর শ্বশুরবাড়িতে এরকম জানেন ওকে না একদম পুরো মুখ একদম গ্যাসের মধ্যে দিয়ে একেবারে দিয়ে দিয়েছিল এরকম, এইসব সব বলেছে। দেখেছে যে একে যদি এখন সরিয়ে দেন তাহলে যদি বাধ্য হয়ে আবার যায় শ্বশুরবাড়িতে একে তো একেবারে শেষ করে দেবে, আপনারা এরকম করছেন, একটা মেয়ে অসহায় মেয়ে, ও আর কি করছে, এই যে যার সাথে যে আসবে মাঝে মাঝে সে কিন্তু ওর হাজবেন্ড, এখনও লিগালি হয়নি, এখনও যেহেতু লিগালি যে প্রেজেন্ট হাজব্যান্ড তার সাথে ডিভোর্স হয়নি, সেই জন্য আমিও যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে ফোনে কথা বলি আমিও ভুল করে আমার মুখ থেকে হাজব্যান্ড বেরিয়ে গেলেও সেটা শুধরে নিয়ে বয়ফ্রেন্ড বলি। তো তেমনি বলছি, যাকে আমরা বয়ফ্রেন্ড বলে বলছি সে কিন্তু অ্যাকচুয়ালি ওই সংগ্রামপুর মন্দিরে নিয়ে গেছিলো। তো এইগুলো সব দেখে নিন, তাই জন্য আপনারা এখানে কোনো অন্যায় হচ্ছে না, যেটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে। এই ডিভোর্সটাও একদম এই হলো বলে, যেরকম বাচ্চা আসলো বলে উইদাউট কাস্টাডি কেস বাচ্চা চলে আসবে, তেমনি এখানেও কিন্তু চলে আসবে হচ্ছে গিয়ে ডিভোর্স। তাই আপনারা চিন্তা করবেন না, ওনারা এমনি কোনো ঝামেলা করবে না, একদম ঝামেলা ঝঞ্ঝাটহীন মানুষ। আস্তে করে চুপচাপ করে আর কি যা হওয়ার হয়। এই যে দেখুন চুপচাপ করে জলের বোতলে জল বাড়িতে কেউ রইলো না, সব হাপিস হয়ে গেল, বুঝেন না, আসলে জল দিয়ে জল খেতে হয়। জল এমনি খেতে হয় না, মানে অনেক সময় কি হয় যে জলের যখন কালার একটু লালচে হয়ে যায় তার মধ্যে একটু জল মিশিয়ে সেটাকে হালকা করে তারপর খেতে হয়, ওই জলের আসরেই জল হারিয়ে যায়, শেষ হয়ে যায়, বুঝতে পেরেছেন? তো এই জন্য বাড়িতে কেউ না থাকলেও দেখবেন এদের জল হাপিস হয়ে যাচ্ছে। তো এইসব বলে হয়তো বলেছে যে কিছু কদিনের মধ্যেই ডিভোর্স হয়ে যাবে, কোনো ব্যাপার না, এখানে কোনো হ্যাঙ্গাম হবে না, আপনারা চিন্তা করবেন না, ওনারা যাওয়া আসা করবেন। তো আমি পরিষ্কার আমার মন বলছে যে টিন হয়তো এই ফ্ল্যাটটা কিনেছে। তো যাই হোক, তারপর একটা সিন দেখালো, সেটা হচ্ছে দাদাভাই ভিডিও কল করেছে। তো দাদাভাই ভিডিও কল করে দেখালো হচ্ছে এপ্রন, দুটো এপ্রন। তো বলে পর তুই একটা পর, একটা তোর বউয়ের, এটা হচ্ছে তোদের বিবাহবার্ষিকীর গিফট। তো বিবাহবার্ষিকী বলতে মনে পড়ে গেল, দেখতে দেখতে একটা বছর চলে গেল। হ্যাঁ, এই এদের অশান্তি, এদের সংসার ভাঙার একটা বছর প্রায় চলে আসলো। এই আগস্ট মাস পড়েই গেছে, সেই 14ই আগস্ট থেকে 17ই আগস্ট, তারপর টিনের বেরিয়ে যাওয়া। আর সেই সন্দীপের কেঁদে কেঁদে একটা ভিডিও দেওয়া, সেই তবের থেকে যে চলছে, দেখা যাক কি হবে। তবে হ্যাঁ, অবশ্যই সন্দীপের সত্যতা বুঝেছি, তারপরেই সন্দীপের পাশে এসে দাঁড়িয়েছি। এরকম নয় কিন্তু যে দুজনের মধ্যে টস করেছি, দেখি হেড পড়লে, আমি এরকম করিনি যে হেড পড়লে সন্দীপকে সাপোর্ট করব আর টেল পড়লে টিনকে সাপোর্ট করব, এটা কিন্তু নয়। টিনকেই আগে সাপোর্ট করেছিলাম যখন দেখতে পাচ্ছিলাম না ওকে, তারপর যখন ও সামনে আসলো দেখলাম যে ওর পক্ষটা ভুল হতে পারে, হাজব্যান্ডের সাথে পোষাচ্ছে না, সেক্ষেত্রে মানুষ ডিভোর্স নিয়ে তারপর আরও অন্য কারোর সাথে সম্পর্ক করে, কিন্তু হাজব্যান্ডের সাথে সম্পর্ক খারাপ বলে সে আরেকজনের সাথে সম্পর্ক করবে প্যারালেলি, এটা মানে পরকীয়া, এটাকে কোনোভাবে সাপোর্ট করতে পারিনি। ঠিক আছে, তো যাই হোক, তারপরে আসলো ওই সেই সিনটা, ও দাদাভাইয়ের সাথে কথা বলতে বলতেই এক হাত দিয়ে ছাট করে তেলের মধ্যে উচ্ছে আলুটা ছেড়ে দিয়েছে, আর তেল মানে ঝাঁপিয়ে এসে হাতের মধ্যে পুরো এখানটা দেখলাম ভরে গেছে। তো জীবনে প্রথমবার ছ্যাঁকা খেলো আর বুঝলো কত জ্বালা, ভাবতে পারছেন? এটা নিয়ে তো বললাম আপনাদের যে ওর এই কথাটাতেই ও যে কত বড় মিথ্যেবাদী সেটা প্রমাণিত হয়ে গেল। যে এই যে বলেছিল 5-5টা বছর ধরে তার ওপর অত্যাচার হয়, তো যারা যেসব বউদের অত্যাচার করা হয় ধরে বেঁধে, তাদেরকে ঘরের মধ্যে একটা জায়গায় বেঁধে রেখে মার দেওয়া হয় না, তাদের সবার আগে ঘরের কাজ করানো হয়, আর ঘরের কাজ করতে মারে। যারা ডোমেস্টিক ভায়োলেন্স করে তারা যে কোনো কাজ সে যতই ভালো করে করুক সেটার মধ্যে খুদ ধরে আর মারে। তাহলে ওকেও কিন্তু 5-5টা বছর ধরে রান্না করাতো, আর সেখান থেকে খুদ ধরতো, আর তারপর চলতো অত্যাচার। তো বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আজকে তো সারাদিন টিন অনেক কাজ করলো, মানে ফ্ল্যাটের অনেক পরিষ্কার করলো, তো তাতেই বুঝলাম যে কন্টেন্ট হলো, আর ওই আসল কথাগুলো বেরিয়ে আসলো আমাদের সামনে। তো তার এখন ওকে অনেকে দর্শকরা বলেছে যে ঠাকুর মোছার জন্য আলাদা একটা কাপড় নিতে, কারণ হচ্ছে গিয়ে যে মপ দিয়ে সারা ঘর মোছা হয় সেই মপ দিয়ে
ঠাকুরের স্থানটা মোছা ঠিক নয়, সত্যি কথা। কারণ সারা ঘরে কোথাও ভাত থাকতে পারে, কিছু থাকতে পারে, যেটা দিয়ে সব মোছা হচ্ছে সেটা দিয়ে যদি আবার ঠাকুরের স্থানটা মোছা হয় তাহলে সেই এটোখাটা হতে পারে। তো যারা বুদ্ধিটা দিয়েছেন ভালো দিয়েছেন, খুব ভালো বুদ্ধি দিয়েছেন। তো টিন দেখলাম সোনা মেয়ে হয়ে সে কথাটা বলছে যে হ্যাঁ আপনাদের কথাটা শুনেছি, আমি একটা অন্য গেঞ্জি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে ঠাকুরের স্থানটা পরিষ্কার করব। তো এমনভাবে বললো যেন টিন দর্শকদের কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে। যদি সত্যিই তাই হতো তাহলে এই যে প্রায় 1 বছর ঘুরতে চললো, 1 বছর আগের থেকে ওকে কত মানুষ, যারা কমেন্ট বক্সে শুধু নয় গিয়ে সামনে ইন পার্সনও বলেছে যে যা হয়েছে হয়েছে, সংসারটা আবার জুড়ে নাও, যেটা হয়েছে সন্দীপ নিজের ভুল বুঝেছে, তুমিও তোমাদের যা হয়েছে সেগুলো ছেড়ে দাও, বাচ্চার জন্য তোমরা এক হয়ে যাও। এটা কিন্তু অনেকে বলেছে। এমনকি ওর যারা চরম, ও যাদেরকে নিজের চরম শত্রু মনে করে, সেরকম ধরুন সীমা আছে, আমি আছি, আমরাও কিন্তু বলেছি। সীমাও বলেছি, সীমা তো ক্ষমা চেয়ে বলেছিল, আর আমিও কিন্তু বলেছি বলো টিন হেল্প লাগবে তো বলো, যাবো। আমি কিন্তু একটা ভিডিওর মধ্যে বলেছিলাম তুমি বলো, তাহলে আমি এই ফোকলাকে আমি দেখে নেব, তুমি শুধু বলো একবার। কারণ তখনও জায়গা ছিল, তখনও রাস্তা ছিল, কিন্তু এখন তো আর কোনোভাবে নয়। তো যারা ডে 1 থেকে ওকে বলছে যে যা হয়েছে হয়েছে, আমি তো সন্দীপকে ভিডিওর মধ্যে বলেছিলাম, সে তারপর আমার ভিডিও দেখার পর তো সন্দীপ ফোন করেছিল, আমি বলেছিলাম যেতে, গাড়ি নিয়ে চলে যেতে। কিন্তু সত্যি এখন চিন্তা করি কোন হিসাবে ও যেত। কারণ যে রকম ফেরোসাস ও হয়েছিল, যে রূপ যে মূর্তি ধরে ও বাড়ির থেকে বেরিয়েছিল, তাতে কি করে ও সন্দীপ তো দূরে থাক, এই ওর বাচ্চার ওপরেও এফেক্ট পড়েছে। তো এই বাচ্চা নিয়ে একটা কথা বলি, অবশ্যই এটা নিয়ে একটা আলাদা ভিডিও আছে, সেটাতেই বলবো, কারণ সন্দীপকে আজকে বেশ কিছু কথা বলার আছে। তো এবার চলে আসি টিনের ভিডিওর মধ্যেই। তো সেখানে বললো ওই কথাটা শুনলো, বাদবাকি যদি 1 বছর আগে সংসার জোড়ার কথাটা শুনে নিত তাহলে হয়তো আজকে সংসারটা জুড়েই থাকতো। কিন্তু ও জোড়ার জন্য বেরোয়নি, ও বেরিয়েই ছিল ভাঙার জন্যই। তো যাই হোক, তারপর সে এখন ও টিনের আমি একটা জিনিস দেখেছি, টিন এতটাই জেদি, ও ভাঙবে তবু মোচকাবে না। ও জানে, কিন্তু খুব ভালো করে জানছে, বুঝছে যে ওর জীবনে আর কিচ্ছু নেই, সারাটা জীবন ওকে শুধু বয়ে নিয়ে যেতে হবে। এই সংসার যেটা ও পেতেছে সেটাকে ওকে বয়ে নিয়ে যেতে হবে। আজ বয়স অল্প, চিন্তা করে দেখুন আজকের দিনটা দিয়ে দিন নয়, যখন বয়সটা এমন জায়গায় আসবে যে শরীর আর চলছে না, তখন ও কি করবে কীরকমভাবে, মানে বসে থেকে তো খেলে রাজার ধনও ফুরিয়ে যায়। আর এই যে ইনকাম, এর কোনো ঠিক আছে? হয়তো ওর শরীর ঠিক থাকলো, চাঙ্গা থাকলো, ও ভ্লগও দিল, যদি দর্শক ইন্টারেস্ট হারায়, আর যদি সন্দীপের সাথে এই যে ওর ডিভোর্স হয়ে যাবে, সন্দীপের রাস্তা আলাদা বেছে নেবে, ওকেও তো নিজের রাস্তা ওকে বাঁচতে হবে, সেক্ষেত্রেও যেভাবেই থাকুক না কেন ও যদি দেখায়, সবাই দেখছে, একটা সময় হতেই পারে প্রচুর এরকম ব্লগাররা রয়েছে যাদের প্রতি মানুষ কোনো কারণে ইন্টারেস্ট হারিয়েছে। তাদের সত্যি কথা বলতে যে ইনকাম হতো তার হাফও ইনকাম হয় না, সেক্ষেত্রেও কিভাবে চলবে? ওর কি আর কোনো সাপোর্ট রয়েছে? ও যার হাতটা ধরেছে তার মুরদ আছে ওকে, মানে ও কাজ না করলে টিনকে বসিয়ে খাওয়াবে? নেই। সে নিজের কাজ ছেড়ে এসছে টিনের ঘাড়ে বসে খেতে আর মজা করতে। নালে চিন্তা করে দেখুন, কোনো মানুষ একজনকে যে ভালোবাসে সে পারবে তাকে এরকমভাবে প্রত্যেকটা মানুষ মানে ছিচি থুতু করছে? সে নিজের থেকে সরে দাঁড়াবে যে যবে আবার সব ঠিক হবে তবে আমি তোমার, যখন পারবে হাত আমার সবার সামনে ধরে আমরা হাঁটতে পারবো, সেদিন আমরা একসাথে থাকবো। এরকমভাবে চোরের মতো নয়, কিন্তু ওর চরিত্রই চোর। তো যাই হোক, সেই চোরের চুরি আজকে তো ধরা পড়েছে। তো এবার দেখলাম ওয়াইফাই বলেছিল, ওই যে ওয়াইফাইটা লাগানো বলল ওটা নাকি আগেই ছিল। আমি কিন্তু ওই ফ্ল্যাটটা দেখেছি, তো আমার চোখে পড়েনি। ওই ফ্ল্যাটটা যখন আগেও যারা বসবাস করতো, ছবিগুলো তো ছিল, ভাইরাল হয়েছিল, আমার কিন্তু চোখে পড়েনি। তো সেক্ষেত্রে বলে এটা নাকি আগেই ছিল, তো সেখানে একটা তার ছিঁড়ে গেছে, তার লাগাতে আসবে। তো সেই তার যদি বাইরের থেকে ছিঁড়ে থাকে তাহলে বাইরের থেকেই লাগিয়ে হয়তো যাবে, বাট কারণ দেখলাম যে কেউ আসলো না, ও তো বললো তারা নাকি এসছিল, তো আমাদের কিন্তু দেখালো না। আমার যতদূর মনে হয় এটা পুরোটাই ভাওতা, এটা নতুন কানেকশান নেওয়া হয়েছে, আগে এরকম ছিল না। তো ওই যেহেতু প্রশ্ন করেছিলাম যে তুমি বাড়িতে ছিলে না, হঠাৎ করে দেখলাম তোমার বাড়িতে ওয়াইফাই লেগে গেছে,
কি ব্যাপার, কে বসিয়ে দাঁড়িয়ে থেকে কাজটা করালো, তুমি যদি করাতে তাহলে তো দেখাতে। তো সেই জন্যই আর কি আমাদের এরকমভাবে একটা এক্সপ্লেনেশন দিল যে এটা নাকি আগেই ছিল, যেটা কিনা সম্পূর্ণ ঢপ। তো এখন দেখছি আমাদের ধানি লঙ্কা বৌমার, উড়ে বাবা ওয়াইফাই ছাড়া ভালোই লাগছে না, মন বলছে দূর ওয়াইফাইটা কতক্ষণে হবে গো। মানে এ তো টিনের চেয়েও বেশি হয়ে যাচ্ছে, মানে বাঁশের চেয়ে কঞ্চির ধার বেশি বলে না, তো টিন যদি বাঁশ হয় এই কঞ্চি একেবারে এমন কঞ্চি বলছে যে ভাল লাগছে না, কতক্ষণে যে ওয়াইফাইটা আসবে। হ্যাঁ আগে অভ্যেস ছিল না, কিন্তু এখন জবের থেকে অভ্যেস হয়ে গেছে, মানে ওদের বাড়িতেও তো ওয়াইফাই আছে, কিন্তু ওই বাড়িতেও ওয়াইফাই লাগিয়ে নিয়েছে, তো জবের থেকে আর কি ওয়াইফাই ব্যবহার করছি না, এখন আর ভাল লাগছে না গো, কতক্ষণে আসবে। তো যাই হোক বললো বিকেলবেলা এসে, মানে সন্ধ্যেবেলা এসে নাকি ঠিক করে দিয়ে গেছে তোর বৌদি। এখন ওয়াইফাইয়ে খুব আনন্দ। তো বুঝতে পারছেন তো, লক্ষণ কিন্তু সবই টিনের দিকে যাচ্ছে, সমস্ত যেটা বলেছি যে হিস্ট্রি রিপিট সেটা হবে। যেমন আমাদের অমাবস্যা তার শ্বশুর মায়ের ঘর করেনি, নিজে একা একা থাকার চেষ্টা করেছে। যেমন টিন দেখেছে, টিনের হচ্ছে গিয়ে রুমালি শাশুড়ি সংসার করেনি, একা একা থেকেছে, সেটা দেখে টিন ইন্সপায়ার হয়েছে। তো টিনের দেখে আবার এখন মানে টিন তারপর নিজের শ্বশুরির সংসার করলো না, এখন আলাদা থাকছে, সেটা দেখে আবার এই ধানি লঙ্কা ইন্সপায়ার হচ্ছে। তো ঠিক ওরকমই হবে, সেও তার শাশুড়ির সাথে সংসার করবে না। এখন দাঁড়াও, এখন একটুখানি পায়ের তলার মাটিটা শক্ত হতে মানে চাইছে, শক্ত যেই হবে তখন এর রূপ দেখবেন, আর এর দেখবেন যে টিনের ওপর থেকে কিরকম যায়। এ কিন্তু প্রচণ্ড চালাক মেয়ে। তো যাই হোক, তারপর দেখলাম যে বৃষ্টি, তো বৃষ্টির আওয়াজে টিন বিরক্ত হচ্ছে, বৃষ্টির থেকে জল আসছে বিরক্ত হচ্ছে, হ্যাঁ ভাল লাগছে না, প্রচুর কি আওয়াজ টিনের। তো টিনের সব কিছুই নতুন ভাল লাগে, যে কোনো নতুন সম্পর্ক, নতুন ফ্ল্যাট, এখন নতুন দেখবেন যে গ্যাস এসছে, নতুন হাঁড়ি এসছে, ওর নতুন সব জিনিসই ভাল লাগে, কি ভালোবাসে। কিন্তু কোনো জিনিস যে পুরনো হয়ে গেল যে সেটাকে যত্নে রেখে নতুনের মতো রাখা যায়, টিন সেটা জানে না। ও যে কোনো নতুন জিনিস দেখবেন তাতে ওর চকচক করবে পুরো চোখ, এই নতুন দারুণ এখন খুব ভালো। কিন্তু পুরনো জিনিসকে ও যে ভালোবেসে নিজের মতো করে রাখতে পারে সেটা কিন্তু টিন বোঝে না, জানেইনি, কোনোদিনও শেখেইনি। তো যাই হোক, তারপর এই যে ঝমঝমিয়ে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, তো তার মধ্যে সন্ধে নেমে এলো। সন্ধে মনে হয় বৌদিই দিয়েছে, তো সেই সন্ধে দিক আর যাই করুক, কিন্তু সন্ধেবেলায় আজকে একটা দারুণ জিনিস হচ্ছে, কি না বেগুনি। তো বাপের জন্ম ওরকম গোল বেগুন কেটে বেগুনি কাউকে করতে দেখিনি, নতুনত্ব এটা লাগলো। তো যাই হোক, বেগুনকে ব্যাটারের মধ্যে, বেসনের ব্যাটারে ডুবালে বেগুনই হবে, কিন্তু যাই হোক দেখতে একটা ব্যাপার থাকে, তো গোলটা একটু অদ্ভুত লাগছিল। তো যাই হোক, যতই বৃষ্টি হোক না কেন, সারাদিন ফাটিয়ে বৃষ্টি হলেও দুজন মানুষের জন্য ওই বেগুনি আমি এটা মানতে নারাজ। দুজন মানুষের অতগুলো বেগুনি খাওয়ার ক্ষমতা হতেই পারে না। তো যাই হোক, তার সাথে হলো চা। তো চা আর বেগুনি নিয়ে বসলো, তো চা আর বেগুনি নিয়ে বসে দুজনে খুব সুন্দর করে দুজনকেই দেখালো। আর বাদবাকি আমার মনে হচ্ছিল সেই সময়টায় ওই চিপা গলির মধ্যে যেখানে ঠাকুরদাকে থাকে, সেখানে মনে হয় কেউ একজন ছিল। আমি একবার ভাবছিলাম চিৎকার করে বলি, ঠাকুর ঘরে কে রে, আর ওখান থেকে আওয়াজ, আমি তো বেগুনি খাইনি। আমাদের কাকার ছেলে বলবে, আমি তো বেগুনি খাইনি, আমার তো আউড়ে যায় দাঁতে বেগুন গিয়ে। তো যাই হোক, আমার এটা মন বলছিল পুরো ওই ঠাকুরের ওখানে চিপাগুলিতে ওই মালটাকে ঢুকিয়ে দিয়ে, আর এরা দুজনে বসে শ্যুট করে তারপর চাই চলে বাইরে চলে ঠাকুর ঘরে কে রে, আমি তো বেগুনি খাইনি। তো যাই হোক, এরপর দেখলাম টিন আদিবাসী তেল মাখলো, তো ও তো ফ্রিতে পেয়েছে প্রমোশন করার জন্য, বললো কয়েকদিন মাখবো, মেখে তারপর ও তো প্রমোট করে, তো প্রমোট করবো। তো একদিন না দুদিন লাগিয়েই বললো চুল ঝরাটা কমেছে। তো জানি না, এটা নিয়ে অনেকে অ্যাড দিচ্ছে, আমারও খুব ইচ্ছা আছে একটা কিনে দেখার ইচ্ছা আছে যে সত্যি কাজ হয় কিনা। তো তারপর আসলে একটা ভিডিও কল, ওরে বাবা, ভিডিও কলে অমাবস্যা দন্ত বিকশিত করে দেখলাম ভিডিও কল করেছে, আর সেখানে করেই বলছে, মা দেখো না আমার হাত তো কিরকম হয়ে গেছে, পুড়ে গেছে। ওর মা এরকম করে হেসে দেখে যাচ্ছে। হ্যাঁ, তো আর বৌদি বলছে, জানো তো মা, এই যে দেখো না, এইভাবে কথা বলতে চেনেছে, এই যে তেল পড়েছে জানো, বেশ হয়েছে। টিনা বলছে, কি বলছিস? বলছে বেশ হয়েছে। আর টিনের মা এরকম, ওর মা জানে যার ঘর ধরে পুড়িয়ে দিলাম, কোনো সংসার পুরো পুড়ে গেল।
হ্যাঁ, তার হাত পুড়েছে, মেয়ের সংসার পুড়ে যেতে দেখে আমি করলাম, আর হাত পুড়ে গেছে যেটাতে নাকি একটু মলম দিলেই ঠিক হয়ে যাবে, তাই দেখে আমি কি করবো, ওরে বাবা রে এরকম বলবো, সেগুলো বালি। যে মা কিনা নিজের ছোট্ট নাতির দোহাই দিয়েও মেয়েকে বলেনি যে যা হয়েছে হয়েছে, নাতিটার জন্য যা ঠিক করে নে সব কিছু। সে এটা বললো না যে সংসারে পুরো আগুন ধরে গেল, পুড়ে শেষ হয়ে গেল, মেয়ের জীবনটা পুড়ে শেষ হয়ে গেল, এত লোকের এত কথা শুনছে, তাতে তার হেলদোল হলো না, সামান্য ফোসকা নাকি তাকে নাড়িয়ে দেবে। তো ঠিকই আছে, শাশুড়ি বৌমা মিলে টিনের যা খিল্লি করলো ফোনে একদম পারফেক্ট ছিল। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া আবার দেখালো ওই যে নাকি যা দুপুরে রান্না করেছিল সেই, আর তার সাথে পরোটা। এবারে এই কাকার ছেলে, এই তুই রোজ রোজ পরোটা খাস কেন রে, তোর তো ওই তেলে ভাজার মতো চেহারাটা, তার মধ্যে রোজ রোজ তুই পরোটা খাস কেন? তো দেখলাম ভাত মনে হয় দুপুরে ভাত যা করেছিল সেখান থেকে একটু রয়েছে, সেটাই বৌদির হয়ে গেল, আর তার সাথে সাথে ওই যা যা রান্না হয়েছিল, একটু চিকেন ছিল, একটু তারপর চাল কুমড়োর ঘন্ট ছিল, এগুলো সব দিয়ে বললো যে খাওয়া হয়ে গেছে। কিন্তু পরোটাটা দেখেই আমার সারাক্ষণ ডাউট হয়ে গেল, অতগুলো পরোটা টিন কিন্তু খেতে পারবে না। তো এইবার আসি আসল কথায় মজা, সেটা হচ্ছে ভিডিও যখন শেষ করলো। তো ভিডিও শেষ করছে আজকে ক্যাতা কুড়ানি গায়ে ক্যাতা দিয়ে, তো কথা বলছে আর দেখছি এরকম করে নড়ছে। তো এই অবধি টিনে দেখা যাচ্ছিল, পায়ের দিকে কে ছিল টিন? পায়ের দিকে মনে হয় কেউ যেন ছিল, মনে হচ্ছিল কেউ সুস্থরি দিচ্ছিল, কথা বলছে। এগুলো সব না বুঝি আমরা, এরকম দিন তো আমাদেরও গেছে, তো দেখে বোঝা যায়। দেখছিলাম একটু 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 নড়ছিল। তো একটা জিনিস চিন্তা করে দেখুন, এই যে খাটটা, এটা হচ্ছে ডাবল বেড খাট, কিং সাইজ, যেখানে মানে লম্বালম্বিভাবেই 3 জন শুতে পারে। এই খাটটাতেই কিন্তু 5-5টা বছর প্রথমে টিন আর সন্দীপ, তারপর মাঝখানে আবার সোনা বাবাও চলে এসেছিল। তো টিন, সোনা বাবা আর সন্দীপ 3 জনে মিলে এই খাটটায় শুতো, তাই না? তো আজ এখন কি এমন দরকার পড়ে গেল যে আড়াআড়িভাবে শুতে হচ্ছে? দেখলাম 3 জনের খাট সেখানে, মানে অ্যাকচুয়ালি 2 জন খুবই কমফর্টেবলি শোয়া যায়, এটা 2 জন খুব ভালোভাবে শোয়া যায়, 3 জন হলেই মানে নিজেদের বাচ্চা একটা আলাদা ব্যাপার। কিন্তু যদি 3 জনের মধ্যে এমন একজন মানুষ যার আর কি হাত অন্য একজনের গায়ে টাচ হয়ে গেলে অসুবিধা হতে পারে, তার জন্য বেশি জায়গা প্রয়োজন। তো হতেই পারে রাত্রে ঘুমাতে ঘুমাতে একজনের হাত একজনের গায়ে পড়ে যেতে পারে, সেখানে টিনের বৌদির গায়ে হাত দিল বা টিনের বৌদি টিনের গায়ে হাত দিল, ঠিক আছে। কিন্তু 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 ভিডিওর মধ্যে যেহেতু আমাদের দেখাচ্ছে যে আড়াআড়িভাবে 2 জনে শুয়েছে, তাহলেই বোঝা যাচ্ছে যে ওপাশে কেউ ছিল। আর এই যে শুশুরি এটা কিন্তু পরিষ্কার মনে হচ্ছে, সম্পূর্ণ অনুমান করে বলছি, কারণ ও যদি এটা নাই দেখাতো অন্য জায়গায় গিয়ে ব্লগটা এন্ড করে আসতো, আমাদের এখানে বলার কোনো জায়গা ছিল না। কিন্তু ক্যাথার মধ্যে দিয়ে মনে হচ্ছে যেন কেউ শুশুরি দিচ্ছে, কেউ কাতুকুতু দিচ্ছে, এগুলো করছে। তো অবশ্যই কন্ট্রোভার্সি তো চাইছে টিন, আর টিন তো বলেইছে যে হ্যাঁ কন্ট্রোভার্সি করো, তোমরা ভিডিওর মধ্যে যা দেখা যাচ্ছে সেটা বলো। তো ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে অত বড় একটা খাট 2 জন মানুষ আড়াআড়িভাবে শুয়েছে, তার মানেই এখানে 2 জনের সাথে আরও একজন কেউ শোবে, তাই জন্যই এটা তো বুঝতেই পারছি। তো যেহেতু দেখেছেন সন্দীপের ভিডিওর মধ্যে এখন সবাই এরম করে খুঁজছে, এই কাকে দেখা গেল, এই কার শট, কিছু এই সমস্ত কিছু। তো সেই জন্য এবার সবাই সন্দীপের দিকে ঝুঁকছে। তো টিন এবার ক্যাথা গায়ে দিয়ে দেখিয়ে দিল যে আয় এবার তোরা আমার ক্যাথার তলায় ডুববি, আয় খোঁজ ক্যাথার তলায় কে আছে, ঠিক না? ক্যাথা কুড়ানির নাম কি আমি এমনি পেয়েছি গো, তো বুঝতেই পারলাম, পুরো বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো যেই অবধি বুঝলাম ভিডিওটা সেই অবধি, তো আমিও সেই জন্য এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মিপসেরা সাইনিং অফ, লাভ ইউ অল।